স্নিগ্ধবেশ লেখিকা সানজিদা আক্তার বন্নি পর্ব 48। ওয়াসিমকে ফালাফালা করে দেয় তৃষ্ণার কণ্ঠস্বর। তার মুখ থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ তীরের মতো বিঁধে যাওয়া কথাগুলো শুনে মুহূর্তে ওয়াসিমের চোয়ালের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে ওঠে। কপালের রগগুলো ফুলে ওঠার আগে, পলকের নোটিশে কোনো কিছু বুঝে ওঠার আগেই সে এক ঝটকায় তৃষ্ণার ছিপছিপে কোমল বাহুটা নিজের ইস্পাতের মতো কঠিন হাতের মুঠোয় বন্দি করে ফেলে। দাঁতে দাঁত পিষে প্রায় ফিসফিস করে, অথচ হাড় হিম করা এক শীতল কণ্ঠে হিসিয়ে ওঠে, তোর জিভ বড্ড বেশি লম্বা হয়ে গেছে ইদানিং, তাই না? আমার জিনিস আমি ছোবো না তো কে ছোবে? আমি তোকে ছোবো না তো কাকে ছোবো? হাতের ওপর ওয়াসিমের আঙুলের নির্মম নিষ্ঠুর চাপে ব্যথায় কুঁকড়ে যায় তৃষ্ণা। মনে হয় হাড়গুলো বুঝি গুড়িয়ে যাবে, তাও সে মাথা নত করেই থাকে। অবাধ্য চোখ দুটো তুলে একবারও তাকায় না সেই রাগান্বিত মুখের দিকে। দৃষ্টি মেঝের হিমশীতল টাইলসে নিবদ্ধ রেখেই বুকের গহীনে জমে থাকা একরাশ অভিমান, ক্ষোভ আর তীব্র অবজ্ঞা নিয়ে সে ধীর অথচ ধীরে স্বরে উত্তর দেয়, কেন? আপনার কি মেয়েদের খুব অভাব পড়েছে? যাকে পছন্দ তাকে গিয়ে স্পর্শ করুন না, বাধা তো দেয়নি। আমি তো আপনাদের চোখে রাস্তার এঁটো কাটা খাওয়া কুকুরের চেয়েও বেশি কিছু নই। আমার মতো তুচ্ছ কাউকে কেন স্পর্শ করতে আসবেন? তৃষ্ণার এই অভিমানী শ্লেষ মেশানো কথাগুলোর পেছনে প্রচ্ছন্ন ইঙ্গিত ওয়াসিমের বুঝতে এতটুকু বাকি থাকে না। অপমানের রাগে তার নাসারন্ধ লাল হয়ে ওঠে, চোখের মণি দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়ে যায়। সে আক্রোশে তৃষ্ণার গলার কাছে হাত রেখে তাকে এক প্রকার শূন্যে তুলে নিজের একেবারে খুব কাছে টেনে আনে। দুজনের মাঝে এখন শুধু কয়েক ইঞ্চির ব্যবধান। একে অপরের তপ্ত শ্বাস পড়ে মুখের ওপর। ওয়াসিম ফনা তোলা সাপের মতো হিস হিস করে ওঠে, অন্য মেয়েদের তো আর আমি নিজের ঘরে এনে বসিয়ে খাওয়াচ্ছি না, তোকে খাওয়াচ্ছি। আমার অন্ন ধ্বংস করছিস তুই, তাই তোকেই ছোবো। তুই আমার বিবাহিত বউ, তোকে ছোঁয়ার তোর প্রতিটি ইঞ্চির ওপর আমার পূর্ণ অধিকার। আগামীকাল থেকে আমার এই নগ্ন দেহের নিচে চাপা পড়ে সারা রাত সজাগ থাকার দায়িত্বটাও তোর। আজ কেবল দয়া করে ছেড়ে দিলাম, কালকের জন্য নিজের শরীর আর মন দুটোই প্রস্তুত করে রাখিস। শব্দগুলো প্রায় বিষাক্ত তীরের মতো তৃষ্ণার কানে ভেদে যায়। এমন নির্লজ্জ পাশবিকার রূঢ় কথা শুনে তার সমস্ত শরীর রিরি করে ওঠে, ঘৃণায় গা গুলিয়ে বমি ভাব চলে আসে গলার কাছে। নিজেকে আজ বড্ড সস্তা মনে হয় তার। এখন কি তবে সে এক টুকরো রক্ত মাংসের পিণ্ড, শুধুই এক পাশবিক চাহিদা পূরণের জড়বস্তু? অসহায়তার অপমানে তার চোখের কোল ছাপিয়ে অবাধ্য উষ্ণ জলধারা গড়িয়ে পড়ে ফ্যাকাশে গাল বেয়ে। সেই অশ্রু সজল জবা ফুলের মতো লালচে চোখ জোড়া তুলে সে প্রথমবারের মতো সোজাসুজি তাকায় ওয়াসিমের দিকে। কণ্ঠস্বর তার কান্নায় বুঝে আসে। ভেঙে পড়া স্বরে সে আর্তনাদ করে ওঠে, আপনি আমার প্রতি এত পাষাণ কেন? আমার সাথে কি একটু রক্ত মাংসের মানুষের মতো ভালো ব্যবহার করা যায় না? আমি কি আপনার খুব বড় কোনো দুশ্মন? দুশ্মন শব্দটা ওয়াসিমের কানে পৌঁছানো মাত্রই তার ভেতরে সুপ্ত আদিম রাগটা আগ্নেয়গিরির গলিত লাভার মতো বিস্ফোরিত হয়। হিতাহিত জ্ঞান হারিয়ে রাগে উন্মত্ত হয়ে সে তৃষ্ণাকে সজোরে ধাক্কা দিয়ে পেছনের শক্ত দেওয়ালের সাথে চেপে ধরে। চার দেওয়াল কাঁপিয়ে এক ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ে সে। হ্যাঁ, তুই আমার দুশমন, তুই আমার জানের দুশমন। তোর জন্যই তো আমি এক মুহূর্তের জন্য শান্তি পাই না। তোকে চোখের সামনে না দেখলে আমার কলিজাটা ফাটতে থাকে। একটা ঘন্টার তুই চোখের আড়াল হলে আমার মাথায় শিরাগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে চাই। তোকে সামনে না পেলে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমার এই জীবনে সমস্ত অশান্তি, সমস্ত যন্ত্রণার একমাত্র কারণ তুই। বুঝলি তুই, শুধু তুই। ওয়াসিমের হাতে দানবীয় চাপে তৃষ্ণার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। দম বন্ধ হয়ে আসা গলায় সে ফুঁপিয়ে কেঁদে ওঠে, আহ আহ আমাকে ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। লাগলে লাগুক, তোর এই সামান্য শারীরিক ব্যথা, এটা তো কিছুই না। আর আমার ভেতরে এই বুকের বাঁ পাশে যে সারাক্ষণ চিনচিনে ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, তার কি হবে? তোর জন্য যে আমি দু চোখের পাতা এক করতে পারি না। রাতের পর রাত তোকে দেখার, তোকে পাওয়ার এই সর্বনাশা তৃষ্ণায় যে আমি তিলে তিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। সারা রাত নির্ঘুম জেগে তোকে দেখতে দেখতে আমার ঘুম হারাম হয়ে গেছে, চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। তুই বল আমি কি করব আমার এই বুক ফাটা যন্ত্রণার? তৃষ্ণার কান্নার বেগ এখন শ্রাবণের বাঁধ ভাঙা নদীর মতো
ভয়ে তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো ধরপড় করে পিটতে থাকে। তার মনে হয় উন্মাদ ওয়াসেম আজ তাকে সত্যি সত্যি মেরেই ফেলবে, আর সেই বদ্ধ ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তৃষ্ণাকে এভাবে হাউমাউ করে কাঁদতে দেখে ওয়াসিমের ভেতরের অস্থিরতা আরও বেড়ে যায়। সে আরও জোরে ধমকে ওঠে, এই তুই কাঁদছিস কেন? কষ্ট আমার, দুঃখ আমার, যন্ত্রণা আমার। কাঁদলে তো আমি কাঁদবো, তুই এভাবে কাঁদছিস কেন? ভয়ে আড়ষ্ট থরথর করে কাঁপতে থাকা তৃষ্ণা আমতা আমতা করে কোনো মতে ভাঙা গলায় বলে, আমাকে মারবেন না প্লিজ। আমার গলা থেকে আপনার হাতটা সরান, আমি মরে যাব। ওর এই ভয়ের তো করুণ আকুতি শুনে ওয়াসিমের চোখের হিংস্রতা হঠাৎ করে ভোরের কুয়াশার মতো উবে যায়। তার কঠিন মুখবয়বে নেমে আসে প্রশান্তি। সে তৃষ্ণার গর্দান পেঁচিয়ে ধরে তাকে দেয়াল থেকে ছাড়িয়ে একেবারে নিজের চওড়া উষ্ণ বুকের কাছে টেনে নেয়। এখন তাদের মাঝে আর এক বিন্দু দূরত্ব অবশিষ্ট নেই। একে অপরের দ্রুত শ্বাস প্রশ্বাসের উঠানামা স্পষ্ট টের পাওয়া যায়। ওয়াসেম কিছুক্ষণ একদৃষ্টিতে তৃষ্ণার শিশির ভেজা নিরীহ হরিণের মতো ভয়ত্বর নিষ্পাপ চোখের দিকে মোহগ্রস্তের মতো তাকিয়ে থাকে। তৃষ্ণাও ভয়, বিস্ময় আর ঘোর লাগা এক অজানা অনুভূতি নিয়ে কাঁপা কাঁপা পলকে চেয়ে থাকে ওয়াসেমের গভীর রহস্যময় চোখের পানে। কিছুক্ষণ স্তব্ধ থেকে ওয়াসেম তার অন্য হাতটি আলতো করে বাড়িয়ে দেয়। রুক্ষ পুরুষালী আঙুল দিয়ে তৃষ্ণার নরম গালের অশ্রুরেখা সযত্নে মুছে দিতে দিতে স্বর একদম খাদে নামিয়ে সে জাদুকরের মতো ফিসফিস করে বলে, কাঁদিস না, তোকে আমি আর মারবো না। কথাটি শেষ করে কোনো প্রকার প্রস্তুতির সুযোগ না দিয়ে ওয়াসিম নিজের উষ্ণ ক্ষুধার্ত ঠোঁটজোড়া তৃষ্ণার কাঁপতে থাকা নরম ঠোঁটের ওপর গভীরভাবে চেপে দেয়। একটা আদিম পাশবিক জোর খাটিয়ে সে তৃষ্ণার সমস্ত শ্বাস, সমস্ত সত্তা শুষে নিতে চায়। তৃষ্ণা প্রাণপণে তার দুর্বল হাত দিয়ে ওয়াসিমের বুকের শার্ট খামচে ধরে তাকে দূরে ঠেলে দিতে চায়, কিন্তু পাহাড়ের মতো শক্ত সেই শরীরের কাছে তার এই প্রতিরোধ বড্ড অসহায়, বড্ড তুচ্ছ। সে যত দ্রুত ঠেলতে চায় ওয়াসিম তত শক্তভাবে আরও নিবিড়ভাবে এক বুক তৃষ্ণা পেটানো তাড়নায় তাকে আষ্টে পিষ্টে নিজের সাথে লেপ্টে ধরে। তৃষ্ণার দু চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অঝরে জল ঝরতে থাকে। তার শূন্য মস্তিষ্কে একটাই ভাবনা হাতুড়ি পেটাতে থাকে, ওয়াসিম সবসময় তাকে শুধু নিজের প্রয়োজনে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে চলেছে। আজ তার ভাইরা তাকে নিয়ে ঠাট্টা মজা করেছে বলেই কি সে তাকে এভাবে কাছে টানছে, নিজের পুরুষালী অধিকার ফলাতে চাইছে। তৃষ্ণার অন্তরে পুঞ্জীভূত সমস্ত ঘৃণা আজ অসহায় অশ্রু হয়ে গাল বেয়ে ঝরে পড়ে। সে চায় না এই অধিকারহীন জবরদস্তিমূলক স্পর্শ, এক বিন্দু চায় না সে এখন আর ওয়াসিমের এই বিকৃত বিষাক্ত ভালোবাসাও চায় না। কারণ তার চোখে ওয়াসিম একজন চরিত্রহীন পুরুষ। একজন নারী জীবনে শত কষ্ট, পাহাড় সম দারিদ্র্য আর পাহাড় প্রমাণ অবহেলা হাসি মুখে মেনে নিতে পারলেও একজন চরিত্রহীন পুরুষকে সে কখনোই নিজের মন থেকে স্বামী হিসেবে, নিজের অস্তিত্বের অংশ হিসাবে মেনে নিতে পারে না। একজন নারী প্রয়োজনে পথের এক কপর্দক শূন্য ছিন্নমূল ভিক্ষুকের সাথেও হেসে খেলে জীবন কাটাতে রাজি থাকে, কিন্তু একজন চরিত্রহীন পুরুষের সঙ্গে একই ছাদের নিচে এক মুহূর্তও নয়। মাদুরায় তপ্ত বাতাসার ধুলোর আস্তরণ গায়ে মেখে ছদ্মবেশে থানায় পা দেয় ওয়াসেম, তৌসির আর রিয়াদ। তাদের মূল গন্তব্য এখানকার থানা হলেও উদ্দেশ্য একজন বিশেষ মানুষের সাথে সাক্ষাৎ। থানায় পা রেখেই ইয়াদের তীক্ষ্ণ হিংস্র দৃষ্টি চারপাশটা মেপে নেয়। চোয়ালের বেশি শক্ত করে দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে ওঠে, ওই বাইঞ্চোদ অফিসার গেল কই? তৌসির একবার থানার থমথমে নোংরা পরিবেশটার দিকে তাকায়, তারপর ইয়াদের দিকে ফিরে নিচু অথচ কড়া গলায় ধমক দেয়, তুই চুপ থাক, বেশি কথা চুদাইস না, অফিসার এখানে আছে। ওয়াসিম ওদের কথায় কান্না দিয়ে ধীর মা বাবায়ের সামনে এগিয়ে যায়। বর্তমান এসআই অংশু তাদের দেখতে পেয়ে নিজের চেয়ার ছেড়ে এগিয়ে আসে। মুখে এক ধূর্ত হাসি নিয়ে হাত মেলায় ওয়াসিমের সাথে, তারপর চারপাশটা একবার দেখে নিয়ে গলা নামিয়ে ফিসফিস করে বলে, তোমরা গিয়ে ওর সাথে দেখা করো, আমি সেল থেকে বের করার ব্যবস্থা করছি। ওয়াসিমের কণ্ঠ শান্ত কিন্তু বরফের মতো শীতল। আলাদা করে ব্যবস্থা করো? হ্যাঁ করেছি, কিন্তু আমার টাকা। অংশুর চোখে লোভের চকচকে ঝিলিক। ইয়ার তাচ্ছিলের সাথে পকেট থেকে আলগোছে একটা সোনার বার বের করে সোজা অংশুর পকেটে চালান করে দেয়। এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে তীব্র বিরক্তির সুরে বলে ওঠে, শালা খানকি, ধর তোর টাকা, নিয়ে যাচ্ছি নাকি আমরা?
অংশ সন্তর্পণে পেছনের অন্ধকার করিডোরের দিকে ইশারা করে, যাও পেছনে 3 নাম্বার সেলে। ওরা তিনজন নিঃশব্দে শিকারী কুকুরের মতো পা বাড়ায় সেলের দিকে। করিডোরের আবছা আলোয় ইয়াদের চোখ জ্বলজ্বল করে। সে আগেই সতর্ক করে দেয় দুজনকে, খবরদার কেউ আগে ওর গায়ে হাত দিবি না, সব খবর নেব, দেন যা করার হবে। তৌসি সশব্দে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, ভেতরের ফুটতে থাকা রাগটা কোনো মতে চেপে রেখে বলে, না, করব না। 3 নাম্বার সেলে লোহার গড়াদের সামনে দাঁড়াতেই তাদের দৃষ্টি ভেতরে আটকে যায়। স্যাঁতসেঁতে অন্ধকার প্রকোষ্ঠের এক কোণে বসে আছে চুলদাড়ি পাকা এক বৃদ্ধ মানুষের রূপ ধরা এক আস্ত জানোয়ার। সেলে ঢুকেই তিনজন একে একে নিজেদের মুখের নকল গোঁফ আর দাড়ি টেনে খুলে ফেলে। খোলস ছেড়ে বেরিয়ে আসে তাদের আসল ভয়ঙ্কর রূপ। তাদের দেখে সেই বৃদ্ধ নামজার সেলিম আক্ষরিক অর্থেই থরথর করে কেঁপে ওঠে। কটোরাগত রক্তবর্ণ চোখে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তিনজনের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, শুয়োরের বাচ্চারা, তোরা বেঁচে আছিস? তৌসিরের ঠোঁটের কোণে একটা ফিকে হিমশীতল হাসি ফুটে ওঠে। ধীর পায়ে যমদূতের মতো সেলিমের সামনে গিয়ে দাঁড়ায় সে। আর তারপরই কোনো পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে প্রচণ্ড আক্রোশে সজোরে একটা চড় বসিয়ে দেয় সেলিমের গালে। ঠাস করে ওঠে সেই শব্দের সাথে সাথেই ছিটকে পড়ে বৃদ্ধ সেলিমের দুটো দাঁত। ফাটা ঠোঁট আর মাড়ি বেয়ে কুলকুল করে কালচে রক্ত গড়িয়ে পড়ে চিবুকে। তৌসিরের চোখে এখন খুনির নেশা। সে উন্মাদের মতো হাসতে হাসতে বলে, জানোয়ারের বাচ্চা, তোর কি মনে হয় তুই আমাদের নির্বংশ করে দিয়েছিলি? মির্জাফরি করে কি পেলি তুই? না পেলি সুন্দর জীবন, না পেলি কিছু। উল্টো তোর বউ গিয়ে উঠল ওদের বিছানায়। ভাই নামের কলঙ্ক তুই। আমার বাবা কত বিশ্বাস করতো তোকে, আপন ভাইয়ের মতো ভালোবাসতো। তোকে আমরা ছোট আব্বা বলে ডাকতাম। আমার বোনরা তোকে বাবার মতো সম্মান করত, ভালোবাসতো। আর সেই তুই কি করে ওই দিন ওদের সাথে মিলে আমার বাবারই চোখের সামনে আমার বোনদের সমানতালে ধর্ষণ করতে পারলি? এই কুত্তার বাচ্চা! কথাগুলো শেষ করেই রাগে অন্ধ তৌসির সজোরে একটা লাথি বসিয়ে দেয় সেলিমের বুকে। পাঁজরের হাড় মরমর করে ওঠে, যেন সিটকে উল্টে গিয়ে পেছনের নোংরা মেঝেতে আছড়ে পড়ে সেলিম। ওয়াসিম দ্রুত এগিয়ে এসে তৌসিরকে শান্ত করতে ওর বাহু শক্ত করে চেপে ধরে। চোয়াল শক্ত করে হিসিয়ে বলে, এখন মারিস না, আগে একে নিয়ে যাই, তারপর সব খবর বের করে জ্যান্ত কেটে পিস পিস করব। গুজরাট শহরের কোলাহল থেকে বহুদূরে পরিত্যক্ত এক গোডাউনের ভূগর্ভস্থ সেলে সেলিমকে নিয়ে এসেছে তৌসির, ইয়াদ, ওয়াসেম। চারপাশের পরিবেশ গুমোটার দম বন্ধ করা। স্যাঁতস্যাঁতে রুক্ষ দেয়ালের গা বেয়ে অনবরত কালচে জল চুইয়ে পড়ছে। বদ্ধ বাতাসে শ্যাওলা, মরিচা ও কাঁচা রক্তের উৎকট গন্ধ মিলেমিশে ভারী হয়ে আছে। মাথার উপর ঝুলতে থাকা 100 ওয়াটের হলদেটে বাল্বটা ভোল্টেজের ওঠানামায় বারবার কেঁপে উঠছে। আর সেই আলো আঁধারির খেলায় ঘরের এবড়ো থেবড়ো কংক্রিটের দেওয়ালে তৈরি হচ্ছে যমদূতদের দীর্ঘ বীভৎস ছায়া। সেই আলো আঁধারির ঠিক মাঝখানে দেওয়ালের উপর এক অমানবিক দৃশ্য। বৃদ্ধ সেলিমকে সম্পূর্ণ বিবস্ত্র করে ক্রুশবিদ্ধ করার মতো 2 হাত 2 দিকে ছড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তার 2 হাতের কবজি এবং 2 পায়ের পাতা ভেদ করে কংক্রিটের দেওয়ালে গেঁথে দেওয়া হয়েছে মরচে ধরা 6 ইঞ্চি লম্বা মোটা লোহার পেরেক। পেরেকগুলো চারপাশের চামড়া ফেটে কালচে মাংস হাঁ করে আছে। ক্ষতস্থানগুলো থেকে ফোঁটায় ফোঁটায় ঘন রক্ত ঝরে মেঝের ধুলোয় মিশে ছোটোখাটো একটা ডোবা তৈরি করছে। বৃদ্ধের শরীরটা নিথর, ফ্যাকাশে চামড়ার ওপর ফুটে থাকা পাঁজরের হাড়গুলো কেবল ধিকে ধিকে ওঠানামা করছে। যন্ত্রণায় তার গলা দিয়ে এখন আর কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু গোঙানির মতো একটা অস্ফুট করুণ আওয়াজ শোনা যাচ্ছে। তার সামনে ভারী লোহার হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে তৌসিররা। তৌসির প্রবলভাবে হাঁপাচ্ছে, কপাল বেয়ে নামা ঘাম আর ছিটকে আসা রক্তের দাগ মিলেমিশে একাকার তার মুখে। তৌসিরের চোখে মুখে জ্বলছে প্রতিশোধের এক আদিম হিংস্র আগুন। সে চরম আক্রোশে সেলিমের পেটের নিচের দিকের হাড় লক্ষ্য করে হাতুড়িটা দিয়ে সজোরে এক কোপ বসায়। হাড় মটকে যাওয়ায় একটা বমি উদ্রেককারী শব্দের সাথে সাথে তৌসির জানোয়ারের মতো গর্জে ওঠে, বল, ওই দলিল কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস ওই দলিল? বিগত প্রায় 1 ঘন্টা ধরে এভাবে এমন নির্যাতন চলছে সেলিমের ওপর, কিন্তু সে বারংবার দলিলের কথা অস্বীকার করে আসছে। সর্বশেষ হাতুড়ির আঘাতে তার নিস্তেজ শরীরটা বিদ্যুৎ স্পর্শের মতো কেঁপে ওঠে। যন্ত্রণায় চোখ উল্টে গিয়ে সে আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করে ওঠে, আমি জানি না, খোদার কসম, আমি সত্যিই জানি না দলিল কোথায়।
তোদের তিনজনের কাছেই তো তিনটে ছিল। ইরশাদ সর্দারকে জিজ্ঞেস কর, ইরশাদই সব জানে। ঠিক সেই মুহূর্তে পেছনে অন্ধকার থেকে ভেসে আসে একটি গম্ভীর গলা। তোদের তো আগেই বলেছিলাম 3 নম্বর দলিল এর কাছে নেই। ধীর পায়ে অন্ধকারের ভেতর থেকে আলোতে এসে দাঁড়ান ইরশাদ সর্দার, ইয়াদের পালিত বাবা। তার পরনে কালো ওভারকোট, আঙুলের ফাঁকে জ্বলতে থাকা চুরুট থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। তিনি ছেলেমেয়ের ঝুলন্ত শরীরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলেন, ওই দলিলটা বাংলাদেশে। এই কথাটা শুনে তৌসির ইয়াদ ওয়াসিম চমকে পেছনে তাকায়। ইয়াদের হাতের মুঠি শক্ত হয়ে যায়, ভ্রু কুঁচকে সন্ধিহান ও রুক্ষ কণ্ঠে সে প্রশ্ন করে, বাংলাদেশে? এত জায়গা থাকতে বাংলাদেশে? কার কাছে থাকবে ওখানে? ঈর্ষাদ চুরুদে একটা লম্বা টান দিয়ে আরো 2 কদম এগিয়ে আসেন। ধোয়ার আড়াল থেকে শান্ত অথচ ছুরির মতো ধারালো স্বরে তিনি বলেন, তোর মামির কাছে। তোকে আর মাইশাকে আমি তোর ভাগের দলিল দিয়েই বাংলাদেশে রেখে এসেছিলাম। তোরা তোদের সেই খানকি মাগি মামিকে খুঁজে বের কর, তাহলেই সব পেয়ে যাবি। রাগে তৌসিরের চোয়াল শক্ত হয়ে ওঠে, গলার শিরা উপশিরাগুলো দড়ির মতো ফুলে ওঠে তার। হাতের ভারী হাতুড়িটা শক্ত করে চেপে ধরে সে সেলিমের পাঁজরে। প্রচণ্ড জোরে শেষ একটি আঘাত করে, দাঁতে দাঁত চেপে ফেসে ওঠা গলায় বলে ওঠে, সেই দলিল পরে পেলে পাবো, কিন্তু আগে এই জানোয়ারটাকে মেরে ফেলি চাচ্চু। আমাকে শুধু একবার ওকে শেষ করে ফেলার অনুমতি দাও। ওর প্রতিটি নিঃশ্বাস আমার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। ঈর্ষাদ দ্রুত গতিতে এগিয়ে গিয়ে তৌসিরের হাত চেপে ধরেন। সেলিমের কাছ থেকে তাকে এক প্রকার টেনে সরিয়ে কড়া গলায় ধমক দেয়, শোন তৌসির, পাগলামি করিস না, আবেগ দিয়ে কাজ হয় না। একে এখন মেরে ফেললে বাকি তথ্য কে দেবে? সরে আয় এখান থেকে, আর মাত্র 2 দিন অপেক্ষা কর। তৌসির চাচ্চুর আদেশের অবাধ্য হতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও হাতের ভারী হাতুড়িটা সশব্দে মেঝেতে ছুঁড়ে ফেলে। লোহা আর কংক্রিটের ঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হয় ঘর জুড়ে। কিন্তু তৌসিরের চোখ দুটো রাগে তখনও জবা ফুলের মতো রক্তবর্ণ। সেলিমের মৃতপ্রায় শরীরের দিকে একদৃষ্টে তাকিয়ে হিস হিস করে সে বলে ওঠে, তিল তিল করে মরার জন্য তৈরি হয়ে থাক তুই। আমার গর্ভবতী বোনটার ওপর তোরা যে পাশবিক অত্যাচার করেছিস, ওর পেটের বাচ্চাটা বের করে নিয়েছিস, এই জঘন্য পাপের শাস্তি তোদের কড়াই গণ্ডায় পেতেই হবে। মৃত্যু তোর জন্য আশীর্বাদ হবে, আর আমরা তোকে সেই আশীর্বাদ সহজে দেব না। শিকদার বাড়িতে ইকরা লাগেজ গোছাচ্ছে। সে নিজের যে কাপড় চোপড় একে একে লাগেজে প্যাক করছে। এখান থেকে কয়েকদিনের জন্য চলে যাবে সে, আর এর জন্য খোদ বিবিজানের কাছ থেকেও অনুমতি পেয়ে গেছে। তাই আর কোনো চিন্তা নেই। তবে সে যে একেবারে যাচ্ছে না, বরং কিছুদিন দূরে থাকতে চাইছে, সেটা বাড়ির কেউ জানে না। ঠিক যেমন কেউ জানে না তার আর ধ্রুবর মাঝে স্বামী স্ত্রীর কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। পুরোটাই এক লোক দেখানো অভিনয়। ঠিক তখনই নিঃশব্দে ইকরার পেছনে এসে দাঁড়ায় ধ্রুব। ইকরার পরনে এখন একটা ঢিলেঢালা টি শার্ট আর ট্রাউজার। কাজের ব্যস্ততায় টি শার্টের গলা এক কাঁধ থেকে বেশ খানিকটা সরে গেছে, যার কারণে ভেতরে ইনারের নীল রঙের ফিতাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ধ্রুব সেই দিকে এক ঝলক তাকে গম্ভীর গলায় প্রশ্ন করে, কিরে, তুই নাকি বাড়ি থেকে চলে যাচ্ছিস? ইকরা ঘুরে তাকানোরও প্রয়োজন বোধ করে না, নিজের কাজে পূর্ণ মনোযোগ রেখেই নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ চলে যাব, এখান থেকে আর কী বা করব। কথাটার ধরন শুনেই ধ্রুব তেলে বেগুনে জ্বলে ওঠে। চড়া গলায় বলে, কি করবি মানে? তুই কোথাও যাবি না, এটাই ফাইনাল? এর বাইরে আর কোনো কথা হবে না? ইকরা বিরক্তিতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। লাগেজের চেইনটা টেনে লাগাতে লাগাতে ঝাঁঝালো গলায় বলে, তুমি তোমার ওই সাওয়ামার্কা কথাগুলো এখন বন্ধ রাখো তো, আমার মুখটা খারাপ করিও না। এ কথা শুনে ধ্রুবর রাগ যেন আরও বেড়ে যায়। সে পা বাড়িয়ে একেবারে ইরার গা ঘেঁষে পেছনে এসে দাঁড়ায়। তারপর কিছু না ভেবেই ইকরার কাঁধের কাছে স্পষ্ট হয়ে থাকা ইনারের ফিতেটা আঙুল দিয়ে খপ করে ধরে জোরে একটা টান দেয়। শক্ত গলায় বলে, তুই এখানেই থাকবি, কোথাও যাবি না, এটা আমার কথা। আচমকা এমন টানে ইকরার বুকে বেশ ব্যথা লাগে। সে যন্ত্রণায় আর রাগে চেঁচিয়ে ওঠে, কি হচ্ছে এসব? গতকালও তুমি ঠিক এভাবেই টান মেরে একটা ছিঁড়ে ফেলেছ, আজও আবার একই কাজ করছো। আজ যদি এটা ছিঁড়েছে, তাহলে কিন্তু তোমার এই বাইনচোদগিরি আমি আজ ছাড়িয়ে দেব বলে দিচ্ছি। ইকরার কথা শেষ হতে দেরি হয়, কিন্তু ধ্রুবর ফিতেটা ছিঁড়তে একটু দেরি হয় না। টানের চোটে ফিতেটা পট করে ছিঁড়েই যায়। ইকরার রাগে চোখ বড় বড় করে দাঁত কিরমির করতে করতে
ধ্রুবর দিকে ঘোরে আর ধ্রুব একদম গা ছাড়া উদাসীন ভঙ্গিতে বলে, তুই তো আম্বানির চাচাতো বোন, তাহলে এত কম দামি ব্র্যান্ডের জিনিস ইউজ করিস কেন? যে একটানেই ছিঁড়ে যায়। ইকরার আগে দাঁত চেপে হিসহিস করে বলে ওঠে, দামি পড়ি আর কম দামি পড়ি, যা ইচ্ছে পড়ি, তাতে তোমার কি? তুমি এটা ধরে টানলে কেন? ধ্রুব পাল্টা জবাব দেয়, তুই আমার সামনে এই কাঁধ আর ওই কাঁধের ফিতা দেখিয়ে দেখিয়ে হাঁটবি, আর আমি একটু টান দিলেই দোষ? ইকরা দ্রুত বিছানা থেকে একটা ওড়না টেনে নিয়ে নিজের গলার কাঁধ জড়িয়ে নেয়, রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোমাকে তো আমি একটু ভালো মানুষ মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তুই শালা একটা চিরবদমাস। ধ্রুব বাঁকা হেসে বলে, বটে, তুই চাইলে সেটা আমি এখনই প্রুভ করে দিতে পারি। ইনারের ফিতা তো ছিঁড়লাম, আয় এবার তোর জার্সিটাও ছিঁড়ে বদমাসির আসল প্রুফ দিই। এই বলেই ধ্রুব মজা করে ইকরার দিকে হাত বাড়ায়। ইকরার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ধ্রুবর বুকে সজোরে একটা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেয়। আঙুল উঁচিয়ে শাসায়, একদম হাত বাড়াবেন আমার শরীরের ন্যায়, হাত বাড়ালে কিন্তু হাত কেটে দেব। ধ্রুব এবার কপট ধমক দিয়ে ওঠে, আরে ধুর পাগল, আমি কি তোর শরীর শুতে যাচ্ছি নাকি? আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমি তো শুধু তোর জার্সিটা খুলে দেখতে চাইছিলাম যে ফিতাটা ছিঁড়লাম সেটা আসলে কেমন সুতোর বানানো, এত বাজে কোয়ালিটি, এসব সস্তা ব্র্যান্ডকে তো বয়কট করা উচিত। তাই আমি ভাবছি এটা নিয়ে সোজা মিডিয়ার সামনে গিয়ে ওদের এক্সপোজ করব, যাতে দেশের মা বোনেরা সতর্ক হয়ে যায় আর ওই ব্র্যান্ডের জিনিস না কেনে। দে ওটা আমাকে নিতে দে, তোর শরীরের প্রতি আমার অত লোভ টোভ নেই বুঝলি? ধ্রুবর এমন অবলীলায় বলা কথাগুলো ইকরার পক্ষে হজম করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। সে রাগে তেড়ে যায় ধ্রুবর দিকে, কিন্তু চাইলেও সপাটে একটা থাপড় বসাতে পারছে না, কারণ তাতে বাড়ির ভেতর নতুন করে সমস্যা তৈরি হবে। পরিস্থিতি অনুকূল নয় জেনে ইকরা চিৎকার করে ওঠে, শালা মাতারি, এবার বন্ধ করো নিজের মুখ। পরিবেশ পরিস্থিতি খারাপ বলে আমি চুপ আছি, নইলে এতক্ষণে আমি তোমার মুখ ফাটিয়ে দিতাম। ধ্রুব ইকরার এই রাগকে একটু পাত্তা দেয় না, উল্টে নিজের থুতনিতে আঙুল রেখে একটা ভ্রু নাচিয়ে অত্যন্ত কৌতূহলী দৃষ্টিতে ইকরার দিকে তাকিয়ে থাকে। ধ্রুবর এমন দৃষ্টি দেখে ইকরা অস্বস্তিতে চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, কি দেখছো ওরকম ড্যাব ড্যাব করে? ধ্রুব থুতনিতে আঙুল বোলাতে বলতেই নির্লজ্জের মতো বলে, দেখছি আর ভাবছি, তোর তো এমনিতেই কিছু নাইটাই, তাহলে খামোকা এসব কম দামি ব্র্যান্ডের জিনিস পড়িসই বা কেন? কথাটা শোনা মাত্রই ইকরার মাথায় রক্ত উঠে যায়। সে আর নিজেকে সামলাতে না পেরে এবার সত্যি সত্যি ধ্রুবকে থাপ্পড় মারার জন্য তার দিকে তেড়ে যায়।